আজকে অভিষেক ব্যানার্জি তার দুর্নীতি কেষ্ট, অনুব্রত মন্ডল আজকে ছাড়া পেয়েছে। এই টপিকটা দেখছিলাম আমি একটু আগে আপনার চ্যানেলে, বলছিলে এর সেটিং তো কোথায়? বহুদিনের থেকে সেটিং। আমি এবিপি আনন্দে একটা অনুষ্ঠান দেখছিলাম, ঘন্টাখানেক সঙ্গে সুমন। আমাদের পক্ষে কমরেড তন্ময় ভট্টাচার্য ছিল, শ্রমিক ভট্টাচার্য ছিল বিজেপির পক্ষে থেকে, এবং তৃণমূলের পক্ষে ছিল কুণাল ঘোষ, আরো কে ছিল। সেখানে তো শ্রমিক ভট্টাচার্য বিজেপির যে মুখপাত্র একদম ওপেনলি বলে দিল, রেড রোডে দিদি আর লাল কেল্লায় মোদি, এ তো থাকবেই। একবার না, কথাটা 3-4 বার বলেছে। এবিপি আনন্দের যদি ওটা বের করা যায় এখনো পাওয়া যাবে। তাহলে সেটিং কোথায়? সে তো বিজেপির মুখপাত্র নিজেই স্বীকার করে নিচ্ছে যে রেড রোডে দিদি, লাল কেল্লায় মোদি, এ তো থাকবেই। কিন্তু আমরা সাধারণ যারা মানুষ, এই টোনটা তো আমরা বুঝতে পারছি না। বুঝবো কি করে? আমাদের তো মুহে ভুলিয়ে রেখেছে। না, এই 2 বছর জেল খাটার পরে অনুব্রত যে জামিন পেল, তার মানে সিবিআই এর কাছে কোনো তথ্য ছিল না, যার ফলেই সুপ্রিম কোর্ট জামিন দিতে বাধ্য হয়েছে। তাহলে এই 2 বছর ধরে কি করছিল আলটিমেটলি? কোথায় কোথায় সেটিং ছিল? এর তো প্রশ্ন তো স্বাভাবিক এখন জনে জনে ঘুরছে। আজকের বিজেপির সেটিংটা নেতারা কি বলবে? মমতা ব্যানার্জি জামায় দেখবে, শুভেন্দু অধিকারী, আর ওই মুকুটমণি অধিকারী যিনি এখন টিএমসি দেখেছেন, বিধায়কও হয়ে গেছেন জিতে, ওনারাই জামায় চোর চোর লিখে, চোর মমতা বলে লিখে বিধানসভার সামনে আপনারা জানেন কি করেছিল। আজকের এই দুটো দলের মধ্যে সত্যি কি চলছে, মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে না কি করছে মানুষকে, মানে মানুষ কনফিউজড। আমি তো কনফিউজড অ্যাটলিস্ট। এবং এখান থেকে কনফিউজড ইন দি সেন্স, আমি বুঝে যাচ্ছি এই দুটো দলের মধ্যে কিছু তো একটা রয়েছে। বিকল্প একটাই হতে পারে যদি রাজ্য বাঁচাতে হয়, সেটা হচ্ছে বামফ্রন্ট। এবং বামফ্রন্ট বামফ্রন্টকে ছাড়া বিকল্প কিচ্ছুই নেই। বামফ্রন্ট ছাড়া বিকল্প কিচ্ছুই নেই। দাদা, আমি খুব ছোট বয়স থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত এবং কমিউনিস্ট মতাদর্শে ছোটবেলা থেকেই বিশ্বাসী। আমি 2003-এর পঞ্চায়েত, 2001-এ বিধানসভার পরে 3-এ পঞ্চায়েত হয়েছিল। সেই পঞ্চায়েতের থেকে এখনো পর্যন্ত যত পঞ্চায়েত আছে সবগুলোই দেখেছি। কিন্তু 2008-এর পঞ্চায়েত থেকে, নির্বাচন থেকে পয়সার আমদানি, পঞ্চায়েত নির্বাচনে এক একটা মেম্বারকে পয়সা খরচা করে মেম্বার হতে হবে, এই নিয়মটা বাম জামানায় তো ছিল না। এলো কোথায়? 2011 সালের পরে, 8-এর থেকে শুরু হলো। মানে যখন জঙ্গলমহলে একের পর এক কমরেডদের মেরে দিল, ব্লক স্তরের নেতা যারা ভালো কাজ করছিল, 1100 1200 এরকম কমরেডসকে মেরে দিল মাওবাদীদের নাম করে। তার নায়কটা সবাই জানে, স্বীকার করেছে। এই ভোটেও তো প্রচারে বললো সমস্ত কিছুর জন্য দায়ী একজনই। তা সত্ত্বেও আমরা বিশ্বাস করলাম না, স্বীকার করলো সত্য কথাটা, কিন্তু সেটাকে আমরা নিলাম না। কোথায় কোন মহারাজ কি বলেছে সেটা বলল, তার উপরেই ভোট হয়ে গেল। একজনেরা ধরে নিল আর একজনেরা আন্দোলন করলো, ভোট হয়ে বেরিয়ে গেল। আমরা বামপন্থীরা মানুষকে বোঝাতে পারলাম না। আচ্ছা কৌশিক, তোমার কি মনে হয় অনুব্রত ছাড়া পেয়ে গেল 2 বছর থাকার পরে, 2 বছরে কোনো তথ্য পেল না সিবিআই? এটাই তো হবে, এটাই তো হওয়ার ছিল। এরপর দেখবে একে একে সবাই বেরোচ্ছে, পর 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 বেরোতে থাকবে। এটাই আমাদের কি বলবো, রাজ্যটাকে একটা সার্কাস বানিয়ে দিয়েছে, রাজ্যের রাজনীতিটাকে। একজন হয়তো বলছে মঙ্গলবার দিন মজা দেখাবো, বুধবার দিন মজা দেখাবো, হ্যাঁ, যেন এখানে মাদারির খেল চলছে। ঠিক আছে, তো ওই তারপরে 2-4 জন কিরকম জেলে ঢোকাবে, ঢুকিয়ে বলবে যে ঠিক আছে কিছু মনে করো না, 2 বছর একটু বিশ্রাম নাও বা 6 মাস একটু বিশ্রাম নাও এখানে, তারপর আবার গিয়ে শুরু করো যা করার। মানে এইসবই তো চলবে। এগুলো মানে কি বলবো, দুটো দুটো যদি বুর্জোয়া দলের মধ্যে ইয়ে লাগে, কম্পিটিশন হয়, তো এই জিনিসই আমরা দেখতে পাবো। একদম ঠিক। এরপরে হয়তো দেখা যাবে শিক্ষামন্ত্রীও জেল থেকে বেরোচ্ছেন। হ্যাঁ হ্যাঁ এরপরে হ্যাঁ হ্যাঁ, এগুলো সব দেখতে পাবো, দেখতে পাবো সব। এরপরে অনুব্রত, অনুব্রত মন্ডল বললো এবারে কি বালু, কি নামটা, জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিক। হুম।
দেখা গেল জ্যোতিপ্রিয় মল্লিকও বেরোবে, সময় সব সময় বেরোবে। হয়তো এদের একটা টেনিওর্স আছে, এই টেনিওরের পর বেরোবে, ওই টেনিওর পর বেরোবে। যেমন হ্যাঁ, 5 যে যত বছরের বড় জন্য। নেতা, যে তুমি এত বড় নেতা, তুমি এত টাকা ঝেড়েছো, ঠিক আছে, তাহলে তুমি এই ক বছরের জন্য একটু জেলে গিয়ে মজা আনন্দ করো, সব সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছি, বিশ্রাম নাও, ওয়েব সিরিজ টিরিজ দেখো, গান টান শোনো। বুঝতে পেরেছো তো? এই হচ্ছে বাংলার ব্যাপার, মানুষ এইসবই একটা চলবে। আশা দিয়ে জেগেছিল যে এই তৃণমূলকে হারানো হয়তো সম্ভব হবে। একের পর এক দুর্নীতি সামনে আসছে, কিন্তু কোথাও না কোথাও সেই দুর্নীতি যেন কোথাও না কোথাও যেন ফিকে হয়ে যাচ্ছে। যেভাবে ইডি সিবিআই পশ্চিমবঙ্গের বুকে লেগেছিল দুর্নীতিকে সামনে আনার জন্য, সেই ইডি সিবিআই কে আর দেখাই যায় না। আজকে হয়তো 2 দিন আগে আমরা রেড করতে দেখেছিলাম ওই জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো একজন আত্মীয়র বাড়িতে, কিন্তু আলটিমেটলি সুরাহা কিছু হলো? এই যে রেড করে, এত দেরিতে রেড করে, কবেকার ঘটনা, 2 বছর ধরে চলছে হয়তো। এই 2 বছর ধরে চলছে এইসব ঘটনাগুলো, এখন রেড করলে তোমার মনে হয় কিছু পাবে বাড়িতে, কিছু রাখবে কেউ, প্রমাণ রাখবে কেউ? এগুলো লোক তাই দেখানো ছাড়া কি? লোক দেখানো তো বটে। আর ওরা কেন করবে, কেন ওরা ধরবে, আর কেনই বা দুর্নীতিকে মুক্ত করবে? তাদের পার্টি স্বার্থ তো এটা নয়। তাদের মানে পার্টির স্বার্থ হচ্ছে কোনোভাবে টিকে থাকা, এই হচ্ছে ব্যাপার। বুর্জোয়া যে কোনো দলেরই তাই হচ্ছে স্বার্থ। যে কোনো ভাবে টিকে থাকতে হবে, এবং তার জন্য তারা যা করার তাই করবে। প্রত্যেকটা পার্টির তো একটা নিজস্ব স্বার্থ থাকে, তাই না? এই আর কি ব্যাপার। তো তারা টিকে থাকার জন্য করছে। তাদের তো আমাদের দরকার নেই অ্যাকচুয়ালি। তাদের তো দরকার এই মানুষগুলো কি, বুঝতে পেরেছ? এরাই তো তাদের অ্যাসেট। ঠিক। এই যে আমরা পার্লামেন্টে শুনতে পাচ্ছি সৌমিত্র খাঁ আওয়াজ তুলছে পার্লামেন্ট থেকে, জেলে ভরতে হবে শুভে, কি আওয়াজ তুলছে পার্লামেন্ট থেকে, জেলে ভরতে হবে অভিষেক ব্যানার্জিকে। ফাঁকা আওয়াজ দিচ্ছে, এইভাবে বাজার গরম করছে, আর মিডিয়া গুলো এই কথাগুলো নিয়েই বাজারে ছড়াচ্ছে, এবং বিজেপি সমর্থকরা খুব উৎসাহিত হচ্ছে। কিন্তু এবারে মনে হয় বিজেপি সমর্থকরা বুঝে যাচ্ছে আর ভরসা নেই। কারণ যেভাবে দেখতে পাচ্ছে দিনের পর দিন যে সেটিং তথ্যগুলো বামেরা সামনে এনেছিল, এক এক করে প্রমাণ মানে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। তার মানে বলা যেতে পারে বামেরা যে কথাগুলো বলেছে বা বাম নেতারা বলেছিল ওই সময়, একটাও মিথ্যা নয়। সব কটা কথার পেছনে লজিক রয়েছে, এবং বিকাশ বাবু যেই কথাগুলো বলেন ধ্রুব সত্যি। হয়তো আজ না হলে 2 দিন বাদেও দেখি সত্যি সেটা হয়, দেখতে পাচ্ছি আমরা সবকিছু। গিমিক দিয়ে তো বেশি দিন আটকে রাখা যায় না, এটা তো সত্যি কথা। গিমিক তুমি কতদিন, তাও তো 10 বছর গিমিক দিয়ে চালিয়েছে, বিরাট ব্যাপার এটা। এটা ওদের বিরাট সাফল্য যে 10 বছর গিমিক দিয়ে চালিয়েছে। কিন্তু এখন তো আর সেটা পাবলিক খাবে না, এখন আস্তে আস্তে মানুষ বুঝে যাচ্ছে। আর এই বাজেটের পর মোটামুটি মিডল ক্লাস যারা যারা হয়তো তাদের ভক্ত বিজেপির, তাদেরও চোখ খুলে গেছে যে কোনো ধর্ম, মানে হিন্দু ধর্ম আসলে বিপদে নেই, বিপদে আর কি মিডল ক্লাস আমরা রয়েছি, এটা তারা বুঝতে পেরে গেছে। কাজেই আমার মনে হয় যে পরের বার দেখবে, পরের বার যে কটা বিধানসভা ভোট এখানে ওখানে আছে, হ্যাঁ, সেখানেও দেখবে বিজেপির একটা হার হবে বা ডিক্লাইন হবে। বিজেপির এখন মানে পড়তির দিকে অবস্থা। হুম। বিজেপির এখন পড়তির দিকে অবস্থা, বিজেপি উঠতে পারবে না।